পুরী ব্লগের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে 520 কিলোমিটার রাস্তা রাতভর ড্রাইভ করে আমরা 5 জন কলকাতা থেকে পুরী পৌঁছালাম। পথ চলতে চলতে চায়ের বিরতি, পুরীতে পৌঁছে জমিয়ে খাওয়া দাওয়া, জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া এবং দর্শন, বিকালে স্বর্গদ্বারে কেনাকাটা আর সমুদ্র তীরে বসে চা। এই সমস্ত অভিজ্ঞতা আমি শেয়ার করেছিলাম আমাদের প্রথম পর্বে। আর আজকের এই দ্বিতীয় পর্বে আমি তোমাদের সবাইকে নিয়ে যাব চিল্কা লেকের এক অসাধারণ সফরে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে আরো এমন অনেক কিছু জিনিস আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম যেগুলো এই ভিডিওতে তুলে ধরবো তোমাদের কাছে। আর ভুল ফাঁদে পা দিতে না চাইলে চিল্কা যাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো তোমাদের জেনে রাখা উচিত। এর সাথে সাথে রয়েছে চিল্কাতে খাওয়া কাঁকড়া এবং চিংড়ির অনেস্ট রিভিউ, এবং পরের দিনের আমাদের ভুবনেশ্বর সফরে তোমাদের ঘুরিয়ে আনবো শান্তিস্তূপ এবং লিঙ্গরাজ মন্দির থেকে। তাহলে যে যেখানে দাঁড়িয়ে আছো আগে বসে পড়ো, রিল্যাক্সে এনজয় করতে থাকো আজকের এই ব্লগটা। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিনের সকালে আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, চলো দেখি কি কি আছে ব্রেকফাস্টে। এই হলো পুরো ওদের ব্রেকফাস্ট। ফার্স্টে স্টার্ট এই দিক থেকে, বয়েলড এগ আছে, চা কফি মিল, ইডলি, তারপর চাটনি, সাম্বার, পোহা, লুচি আর তরকারি, ব্রেড, বাটার আর সুন্দর করে কেটে রাখা ফল। চলো, আর এখানে ফ্রুট জুসও রয়েছে। বেশ ভালোই আয়োজন ছিল ব্রেকফাস্টে, তবে এত কিছুর থেকে আমার প্লেটে এসে পৌঁছালো পোহা, একটু তরমুজ, একটা সেদ্ধ ডিম আর একটা ইডলি। আর টেবিলে বসে জানতে পারলাম শ্রীময়ী আর অভিরূপ নাকি সকালবেলায় সমুদ্রে গেছিল সূর্যোদয় দেখতে। আর আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠি, তাই প্ল্যানটা হওয়ার আগেই এরা আমাকে বাদ দিয়ে দেয়। শ্রীময়ী আর দিদির ভাই দুজনে মিলে গেছিল সকালবেলা সূর্যটা দেখতে। দেখেছো সূর্য উঠতে না উঠার পর পৌঁছেছ? উঠার পরে ভোরবেলার যে পরিবেশ, মানে মর্নিং ভাইবসটাই অন্যরকম, ভীষণ সুন্দর, সেই কোলাহল মুক্ত ভাইবসটা অন্যরকম হয়। আর আমাদের মতন যারা দেরি করে ঘুম থেকে ওঠে তাদের জন্য তোমার কিছু বক্তব্য? একবার এই অভিজ্ঞতাটা নেওয়া যেতে। সত্যি নির্জনতার একটা আলাদাই সৌন্দর্য আছে। পরে অভিরূপের কাছে ভিডিওগুলো দেখে আফসোস হয়নি যে তা বলবো না, মনে হলো মিস করে ফেললাম এই লাল সূর্যটাকে। তাই আর কি, মনে মনেই কথা দিলাম যে পরের বার ঘুম ফাঁকি দিয়ে হলেও এই ভোরবেলাই তোমার সাথে দেখা করতে যাব। আমাদের সমস্ত লাগেজ ছিল, সব লাগেজ গাড়িতে এখন তোলা হচ্ছে, কারণ আমরা আজকে পুরীর থেকে বেরিয়ে যাচ্ছি। আমার হাতে রয়েছে এই যে পুরীর প্রসাদ, আর হ্যাঁ এবার আমরা ধ্বজা নিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা এবার পূরণ হয়েছে। অভিষেক দা, আজকের প্ল্যান কি আমাদের? আজকে আমরা প্রথমে যাব এখান থেকে চিল্কা যাব। চিল্কাতে গিয়ে বোট রাইড করব। হ্যাঁ, তারপরে ইচ্ছা আছে চিংড়ি মাছ খাওয়া লাঞ্চে। চিল্কা চিংড়ি, ও তারপর আমরা তারপরে আমরা ওখান থেকে কোণার্ক সূর্য মন্দির দেখে তারপরে ভুবনেশ্বরে একটা হোটেল খুঁজতে হবে। এখন আমরা জানি না যে এখনো জানি না, হ্যাঁ, তো সেটা খুঁজে তারপরে সেখানে উঠে তারপরে ওখানে ডিনার। এটাই হচ্ছে আপাতত আজকের প্ল্যান। লেটস গো। বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি কোনো এনার্জি নেই? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এনার্জিটা কম আছে। ওই যে বলে না, ঘুরতে গিয়ে সবসময় সব প্ল্যান কাজ করে না। আজ তো হাতে নাতে প্রমাণ পেলাম। আমাদের হোটেল থেকে চিল্কার দূরত্ব ম্যাপে দেখাচ্ছিল 53 কিলোমিটার, আর সময় লাগার কথা 1.5 ঘন্টা মতন। ওইভাবেই মহাকাশে বসে থাকা স্যাটেলাইট আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু কিছুটা রাস্তা যাবার পরই শুরু হলো এক প্রকারের উৎপাত। কয়েকজন ব্রোকার বাইকে করে এসে রীতিমতন গাড়ির কাছে নক করে বলছে তাদের থেকেই বোট ভাড়া করতে হবে। একবার দুবার ঠিক আছে, কিন্তু এটা যখনই বারবার হতে থাকলো, মিথ্যা বলবো না, একটু বিরক্তই লাগছিল। এরকম না মাঝে মাঝে না এরকম ব্রোকাররা আসছে, সব 3-4টে ব্রোকার পিছনে। সে যে কোথার থেকে ধরেছে আমাদের গাড়িটা। আমরা যে ব্রহ্মগিরির কাছ থেকে, যেখান থেকে আমরা পেট্রোল ভরালাম, ওনারা কিন্তু বলে দিয়েছেন যে আপনারা একমাত্র গভর্নমেন্টের
ওখান থেকেই ইয়ে করবেন, বোটিংটা করবেন, নাহলে কিন্তু এরকম পরপর আপনাদের ধরতে থাকবে। চিল্কা পৌঁছে তাই আমাদের প্রথম কাজ ছিল ওটিডিসির অথরাইজড বোটিং সেন্টার খোঁজা। কিন্তু ওখানে গিয়ে ওনারা জানান ওডিশা গভর্নমেন্ট এই বোটিং সেন্টারগুলোর দেখভাল করার দায়িত্ব দিয়েছে প্রাইভেট এজেন্সিকে, তাই এখন গভর্নমেন্ট অপারেটেড বোটিং সেন্টার বলে কিছু নেই। তবে এই কথার কোনো কনফার্মেশন আমার কাছে নেই, কিন্তু তোমরা অনলাইনে ওটিডিসির ওয়েবসাইট থেকে চিল্কার সাইটসিং এর প্যাকেজ বুক করতে পারো। এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে আমি কিছুক্ষণ বাদেই আলোচনা করছি। চিল্কাতে এরকম অনেক ছোট বড় বোটিং এজেন্সিস রয়েছে যারা বোটিং এর জন্য বিভিন্ন রকমের দাম চাইবে। আমাদের এখানে বুঝে শুনে নেগোশিয়েট করা উচিত। যেমন প্রথমেই আমাদের থেকে 5,000 টাকা 5 জনের জন্য চেয়েছিল, দামটা যথারীতি অনেকটাই বেশি, তাই এখানে আমরা নেগোশিয়েট করে 3,300 টাকায় ফাইনালি বুকিং করলাম। আমাদের ঘুরিয়ে দেখাবে লাল কাঁকড়ার বিচ, ডলফিন পয়েন্ট এবং সি মাউথ, আর এগুলো ঘুরে দেখতে সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। এই যে এটা আমাদের বুকিং সেন্টার, এখান থেকে সমস্ত বুকিং করেছি। আর এই দাদা বললো যে আমাদের একটা হোটেলে নিয়ে যাবে, সে আগে হোটেলে সমস্ত কিছু খাবার দাবার অর্ডার দিয়ে নেবো, কারণ আমাদের ঘুরতে প্রায় 3, সাড়ে 3, 4 ঘন্টাও লাগতে পারে। এই যে দাদা বললেন খাবারের কোয়ালিটি কম্প্রোমাইজ করতে পারবো না, এই কথায় ভরসা করেই আমরা খাবারের অর্ডারটা এখানে দিই। কিন্তু খাবারের কোয়ালিটি সত্যিই কেমন সে তো তোমরা জানতেই পারবে। চলো আগে অর্ডারটা দিয়ে আসি। তিনটে ভাত দাও, রাইস দাদা প্লেন রাইস দাও না বাস প্লেন রাইস দাও, প্লেন রাইস তিনটে, ডাল ফ্রাই হচ্ছে দুটো, 5 জন তো তিনটে না, দুটো না তিনটে লাগবে, হাফ হাফ নিলে তিনটে লাগবে। ঠিক আছে তিনটেই দাও। আলু ভাজা হলো তিনটে, ভাত ডাল আলু ভাজা। এখানে আমরা চিংড়ি সাইজ এখানে মেনশন করা আছে, আমরা দুটো নিলাম এম সাইজের 400 করে, আর মশালা একটার এম নিচ্ছি, এটা এক পিস। দাদা চিংড়িটা কি করব? এরকম অর্ডার দিলাম। চিংড়ি মাছের দিলাম রাইস রেট, ঠিক আছে। চার্জেস গুলো কি আছে দেখে নাও একবার। এবার ওয়াশরুম, এখানে ওয়াশরুম আছে? নেই, ভালো ওয়াশরুম অফিস কাছে, অফিস কাছে বুকিং এ ওখান থেকে আমাকে বললো এখানে ভালো ওয়াশরুম আছে। কি কিনেছো দাদা এগুলো? এখানে আছে হচ্ছে এইটা হচ্ছে আমাদের জন্য এই স্লাইস টাইপের লোকাল জিনিস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের তৃষ্ণা মেটানোর জন্য। আচ্ছা, আর এইগুলো হচ্ছে ডলফিন এবং পাখিদের খাবার। তাই বলছে এইগুলো দেখলে পাখিরা তোমার বোটের দিকে চলে আসবে, এবং ওদের দিলে সঙ্গে সঙ্গে ওরা মানে ঘিরে ধরে খাওয়ার জন্য। ওকে ওকে ওকে, আচ্ছা। চলো তাহলে এবার বোটে উঠতে উঠতে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। ওটিডিসি, ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা চিল্কার সাইটসিং এর প্যাকেজ বুক করতে পারো। সেক্ষেত্রে তোমাদের মাথা পিছু পড়বে 630 টাকা করে। এই ট্যুরের ডিউরেশন সকাল 6:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। ঘুরিয়ে দেখাবে অলারনাথ মন্দির, ডলফিন পয়েন্ট, রাজহংসদ্বীপ এবং চিল্কা মিউজিয়াম। পুরীর পান্থনিবাস থেকে ওরা তোমাদের এসি বাসে পিক আপ করবে এবং ওখানেই ড্রপ করে দেবে। ওটিডিসির অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি। এখানে আমাদের একটা এন্ট্রি হলো, চলো। অনেক হলো বুকিং এর গল্প, এবার চিল্কা কেন এত বিখ্যাত সেই কথায় আসি। চিল্কা হ্রদ এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলাভূমি এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ হিসাবে পরিচিত। এটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী, খুর্দা এবং গঞ্জাম জেলায় বিস্তৃত, যার মোট আয়তন প্রায় 1100 বর্গ কিলোমিটার। চিল্কা হ্রদ তার জীব বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত গুরুত্বের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এটি লক্ষ লক্ষ পরিযায়ী পাখির আবাসস্থল এবং ইরাবতী ডলফিনের একটি প্রধান বাসস্থান। তবে সর্বোপরি চিল্কা হ্রদ প্রকৃতি এবং জীববৈচিত্র্য প্রেমীদের জন্য একটি অপরিহার্য গন্তব্য। লাল কাঁকড়ার বিচ, এইটা আর এইখানে লাল কাঁকড়া আমাদের সামনে এনে দেখালো, পুরো লাল টকটকে। হ্যাঁ মাইক লাগানো ইসলিয়ে বল। বিষাক্ত বলে এগুলো খাওয়া যায় না। ভিডিও করছো কি? এর ভিশনটা পুরো 360 ডিগ্রি, অনেক পুরো একদম চারদিকে দেখতে পারে।
এখান থেকে ভেঙে এই একটা পার্ল বের করলো। একদম সব কটাতে পাওয়া যায় না, কিছু কিছুতে পাওয়া যায়। একটা বেরোলো পার্ল। অ্যাকচুয়ালি ওনাদের ভিডিও নিতে দেয় না, তাই ভিডিওটা ডিরেক্ট দেখাতে পারলাম না। প্রসেস বা কিছু এগুলোর ভিডিও করতে অ্যালাউ করে না। যে আমার পিছনে যে আছে উনি, আর এখানে অ্যালাউ করে না। তো আমি তোমাদের জাস্ট জিনিসটা দেখিয়ে দিলাম। প্রসেসটা ভেঙে 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 আমাদের দেখালো সব অরিজিনাল পার্ল। আর একটা বড় মানে লাঠি নিয়ে, এই যে এইটা আস্ত ছিল, এটা এখানে মুক্তটা রাখলো, রেখে ওটা আস্ত ওই লাঠিটা দিয়ে মুক্তটার উপর মারলো। লাঠিটার উপর ট্যাপ পড়ে গেছে, বাট লাঠিটা ভেঙে গেছে, মুক্তটার কিচ্ছু হয়নি। দোকানে গল্প দিয়ে বিক্রি করেছে, কোনো পাখি আসছে না। অভিষেকটা এরকম বলো একটু, কেউ আসছে না, আমরা শুধু ছুঁড়ে ছুঁড়ে নষ্ট করছি। ও অভিষেক খাবে ছাড়া। অভিষেক তার এত চেষ্টার পরে দুটো কাক বসেছে এসে আমাদের। কি হয়েছে? ঠিক ঠিক। আপাতত কাকেদের ঝাঁক, মুক্তোর খোঁজ, লাল কাকড়া সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে ব্যাপারটা। চিল্কার বুকে ভেসে ভেসে যেন প্রকৃতির এক জাদুর জগতে হারিয়ে গেছিলাম আমরা। এটা হলো ডলফিন ভিউ পয়েন্ট। কিন্তু বিশ্বাস করো, আমরা সবাই হা করে তাকিয়ে রয়েছি, একটাও ডলফিন দেখতে পারিনি এখনো অবধি। দিদিরা কিছু একটা দেখেছে, কি দেখেছে ভগবানই জানে, বাট আমরা তো একটাও ডলফিন দেখতে পাইনি এখনো। খোঁজা চলছে। এক ডলফিন দিক যা, ডলফিন ছিল ওই দিকে, ওইখানটা ডলফিন ছিল। পাখিদের রাজত্ব পুরো। আকাশে সাদা পাখিদের ঝাঁক যেন এক জীবন্ত কবিতার দৃশ্য। রোদ ঝলমলে আকাশে তাদের ডানার ঝপটা ঠিক নীল ক্যানভাসে সাদা তুলির আঁচড়। এই অসাধারণ দৃশ্য যেন প্রকৃতি নিজে এসে আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছে, স্বপ্ন দেখো আর ডানা মেলে উড়ে যাও। এই সব কিছু দেখতে দেখতে কখন যেন কেটে গেল 2-2.5 ঘন্টা। কিছুক্ষণ আগে দূর থেকে ওই একটাই ডলফিনের দেখা মিলেছিল। কি আর করব, তাদের ইচ্ছে, তাদের উপর তো রাগ করে থাকতে পারি না। তবে যাই বলো না কেন, চিল্কা আমার বেশ ভালো লেগেছে। ভাবছি এখানে রেখে যাব আমার সমস্ত ক্লান্তি, আর মুঠো ভরে নিয়ে যাব চিল্কার সৌন্দর্যকে, সাজিয়ে রাখবো আমার মনের মণিকোঠায়। ঠিক সন্ধ্যে নামার মুখে আমাদের নৌকা এসে ভিড়ল সি মাউথে, যেখানে চিল্কা হ্রদ এবং বঙ্গোপসাগর মিলিত হয়। এখানে খুব একটা সময় আমরা কাটাবো না, কারণ প্রায় বিকাল হয়ে এসেছে। 3 ঘন্টার বদলে 4 থেকে 4.5 ঘন্টা ধরে নৌকাতে বসা। কোনার্ক টেম্পলের প্ল্যানটা আমরা অলরেডি ক্যান্সেল করেছি, কারণ ওখানে যাবার আর সময় নেই। এদিকে আবার আমাদের দুপুরের লাঞ্চটাও হয়নি, তাই ভাবলাম যাহা হ্যাঁ ওয়াকাই মজা লেতে হ্যায়। এখানে মাছ ভাজার দোকান টোকান রয়েছে। এখানে দেখো এখন অনেক রকমের মাছ। এখানে তো কাঁকড়া আছে, চিংড়ি আছে, চিংড়ি। এখানেও লাঞ্চটা করে নিলেই হতো। সি মাউথের এখানেও কিছু কিছু খাবার দোকান রয়েছে। হ্যাঁ, লাঞ্চ করবার তুমি এখানেও লাঞ্চ করতে পারো, কিন্তু ওইখানে যেহেতু আমাদের খাবার অর্ডার দেওয়া আছে এবং ওখানে অ্যাডভান্স নিয়ে নেওয়া আছে, ওই জন্য আমরা এখান থেকে আর করছি না। যদিও প্রচণ্ড খিদে পেয়েছে, প্রায় 4:30 বেজে গেছে। লাঞ্চ করার টাইম, লাঞ্চের ওখানে অর্ডার দেওয়া আছে। এই সরু রাস্তাটা দিয়ে ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম সমুদ্রে। আর কি, সমুদ্রের ধারে বসে সানসেটটা এনজয় করলাম আর মন ভরে দেখে নিলাম সমুদ্রকে, কারণ এই ট্রিপে এটাই শেষ সমুদ্র দেখা। চিল্কা থেকে একদম লাঞ্চের এখানে, ওখানে সময় নষ্ট করিনি। সি মাউথ থেকে আমাদের এইখানে, যেখানে আমাদের বোটিং স্টার্ট করেছিলাম, ওখানে আসতে মাত্র 15 মিনিট সময় লেগেছে, বেশি সময় লাগেনি। এসে ডিরেক্ট লাঞ্চে, কারণ 5:30 বেজে গেছে। নাও আই নিড টু ইট সামথিং। আই না, সবাই ওই নিড টু ইট সামথিং। দুপুরবেলা খাবার দেওয়ার অর্ডার। ভাত ছিল, এটা চিংড়ি, এটা চিংড়ি দিয়েছে।
সাথে আলু ভাজা আছে, ডাল আছে, সব 3 প্লেট করে মোটামুটি বলা আছে। কাঁকড়া এসছে, কাঁকড়া। আর এটা কি? এটা কি? আচ্ছা, চিংড়ির এটা একটা দুভাবে বানিয়ে দেবে বলেছিল, মালাইকারি আর ওটা মশলা। ডালটাও তো মোটামুটি, বাট মাছটা বললো নাকি এখানকার খুব ভালো। कोई टेस्ट नहीं है, ना नमक है ना तीखा है, কিছুই না, একদমই ফিকা। চিংড়ির দুটো প্রিপারেশনের একটাতেও তেমন কোনো রকমের টেস্ট ছিল না। দেখতে হয়তো ওভাবে লোভনীয় লাগছে, বাট খেতে একদমই টেস্টি ছিল। তবে ওভারঅল যদি বলি, খাবার দাবার আমাদের কারোরই এখানকার ভালো লাগেনি। সন্ধ্যে 6টা বাজে, এই হোটেল থেকে খেয়ে আমরা বেরোচ্ছি। খাওয়া দাওয়া মোটেও খুব একটা ভালো না। ওখান থেকে বেরোলাম তো ওনারা বললেন যে এই রাস্তায়, মানে চিল্কা থেকে বেরোনোর রাস্তায় খুব এই সময় নাকি গরু থাকবে, বাট তাই দেখছি যে যেতে বেশ সময়ই লাগছে এই গরুর জন্য। সন্ধে হলেই এরকম গরুর পাল এসে জড়ো হয় রাস্তায়, তাই সন্ধে হওয়ার আগে আগেই এই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়াটাই ভালো। এই করে আমাদের অনেকটা দেরি হয়েছে এই রাস্তাটা ক্রস করতে। পিছনে দুজন গরু তাড়াচ্ছে। পারবে না, এই যে এখানে একটা হর্ন মারো তো, এই যে বাদিকে রয়েছে। কোনো মতে এই গরুর পালকে কাটিয়ে আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আবার হোটেল খুঁজতে হবে আজকে রাত্রে থাকার জন্য। এই যে আমাদের রুম আজকে বেশ ভালোই ফ্রেশ, একদম অনেক খুঁজে একে পাওয়া গেছে। সব রকমের মোটামুটি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, ওয়ার্ড্রপ যেগুলো থাকার দরকার, আর রুমের লুকসটা খুব সুন্দর। আর এটা পুরো সেন্ট্রালাইজড এসি। আলটিমেটলি রাত্রের খাবার সব আমাদের কাছে আসলো, গরম একদম ফ্রেশ রুটি, আর সাথে মাংসটার কালারটা তো চিকেন বাটার মশলা, চিকেন কষা আর পনির ফল দিদি। কোন সুন্দর খাবার দাবার এখানকার, প্রচণ্ড ভালো খাওয়া দাওয়া। আর তারপরে কোল্ড ড্রিঙ্কস, মশালা কোল্ড ড্রিঙ্কস উইথ পুদিনা পাতা। এখানকার খাবার দাবার সত্যি ভালো, মানে হাইলি রেকমেন্ডেড। হ্যালো বিউটিফুল পিপল, গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। কালকে রাত্রিবেলা খুব টায়ার্ড হয়ে কোনোভাবে ভিডিওটা আমি শেষ করেছিলাম, বাট আজকে আলাদাই একটা এনার্জি নিয়ে আবার চার্জ ড্রপ হয়ে বেরিয়ে পড়েছি। আজকে বাড়ি ফিরতে হবে। একটু মন খারাপ লাগছে, কারণ যখনই ট্রিপটা শেষ হয় একটু মন খারাপ থাকে কোথাও, আবার কোথাও একটু ভালো লাগাও থাকে, কারণ আমি আমার কলকাতাকে খুব ভালোবাসি। আর কলকাতা ফেরার যে আনন্দটা, সেটা একটু ফিল হয় যে বাড়ি যাবো কলকাতায় যাচ্ছি। গতকালকে যা প্ল্যান করেছিলাম সব চপাট হয়ে গেছে, কারণ চিল্কা লেকে এত ঘন্টা সময় লেগে, 4.5 ঘন্টা সময় লেগেছে। ইউজুয়ালি জানি না লাগে কি না কারোর, কারণ এর আগে আমরা যখন এসেছিলাম ছোটোবেলা থাকতে তো সময় লাগেনি, এত বেশিক্ষণ ঘুরিয়ে দিয়েছে যে আমরা আর কোনারক টেম্পল কালকে যাওয়ার কথা ছিল, যাওয়াটা হয়নি। আজকের প্ল্যান, আমরা এখান থেকে বেরোচ্ছি, আমরা শান্তি স্তূপা যাব। দেন কি হচ্ছে ব্লগটা দেখতে থাকো, এই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করবো আমার ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। আর চলো আজকে জার্নিটা কন্টিনিউ করি। ওকে, লেটস স্টার্ট। শুরু তো করব, কিন্তু আজকে সারাটা দিনের জার্নি রয়েছে, তাই সকালবেলার ব্রেকফাস্টটা একটু জমিয়ে করে নিই। দেখো, যেখানে যাওয়া হয় সেখানকার লোকাল ডিশ অবশ্যই ট্রাই করতে হয়। এখানকার লোকের বলে ছানা কাঁকড়া। আমি হাফ করেই দেখাচ্ছি। এটা ছানা দিয়ে তৈরি হয়, ওপরটা ক্রিস্পি থাকে, আর ভেতরে না এটা নারকেলের একটা পুর দেওয়া থাকে। দারুণ খেতে, আমাদের অনেকটা মালপোয়া কাইন্ড অফ মালপোয়া টেস্ট, বাট ভীষণ সুন্দর খেতে। এখান থেকে আরেকটা কিছু নেওয়া হলো, যেটা ছানা পোড়া। আমাদের ওখানেও পাওয়া যায়, এইখানেও পাওয়া যায়, বাট এখানে হেভি টেস্ট। তবে হ্যাঁ, কালকে যা রাতে দারুণ ডিনার করেছি না, ওই যে চিলিকা ধাবা, ও আই উইল মিস ইউ। যেই রেস্টুরেন্টগুলো ভালো খাওয়ায় না, আমি তাদের নাম সবসময় মনে রাখি। আজ যেহেতু শান্তিস্তূপ থেকেই যাত্রা শুরু, তাই গত রাত্রে এর কাছাকাছি দ্য মিলো মুড হোটেলটায় আমরা ছিলাম। দেখো, তাই মাত্র 12 মিনিটেই পৌঁছে গেলাম ধৌলিগিরি। আর এখান থেকে হাঁটতে চলো তোমাদের একটা গল্প বলি। ভুবনেশ্বরের ধৌলিগিরির শান্তিস্তূপ ইতিহাস আর আধ্যাত্মিকতার
মিলিত রূপ। এখানেই দয়া নদীর তীরে একসময় ঘটেছিল ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধ, যা সম্রাট অশোকের জীবনকে একেবারে বদলে দিয়েছিল। যুদ্ধের রক্তে লাল হয়ে উঠেছিল দয়া নদীর জল। সেই রক্তক্ষয়ী দৃশ্যই সম্রাটকে অহিংসা এবং বৌদ্ধ ধর্মের পথে পরিচালিত করেছিল। স্তূপের চারধারে বুদ্ধের মূর্তি, খোদাই করা দৃশ্য এবং ধ্যানমগ্ন পরিবেশ মনে করিয়ে দেয় শান্তি সবসময় সংগ্রামের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জায়গাটা পিস পাগোডা, আর মানে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ আলাদা মনে হচ্ছে একটা শান্তির খোঁজ যেন। তো ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, আর এত ঠান্ডা, এত আলাদাই ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, আর গাড়ি পার্কিং এর জন্য আমাদের 40 টাকা লেগেছিল। তবে এখান থেকে চলে যাওয়ার আগে একটা উপলব্ধি হলো, সেই যুদ্ধের স্মৃতিগুলো আজ এখানে শান্তি খুঁজে পায়। শান্তি স্তূপা, তারপরে লিঙ্গরাজ, খণ্ডগিরি, উদয়গিরি সব খুব কাছাকাছি কাছাকাছি ডিস্টেন্সে। আমাদের যেমন আমরা এখন এসে পৌঁছালাম লিঙ্গরাজ টেম্পলের কাছে, শান্তি স্তূপ থেকে খুব বেশিক্ষণ লাগলো না, মাত্র 5 থেকে 7 মিনিটে এসে পৌঁছে গেলাম। আর এখান থেকে উদয়গিরি খণ্ডগিরিও কাছাকাছি, বাট আমাদের মনে হয় না আজকে উদয়গিরি খণ্ডগিরি দেখা হবে, কারণ আমাদের কাছে অতটা সময় নেই, কলকাতা বেরিয়ে যাব। আর তোমরা আসলে অবশ্যই উদয়গিরি খণ্ডগিরি দেখো, আর যারা যারা দেখেছো তারা একটু জানিও কেমন লেগেছে তোমাদের। আমি যাইনি এর আগে, কখনোই যাইনি, হয়তো পরের বার এসে ওইটা দেখতে। সামনেই একটা অপূর্ব সুন্দর দৃশ্য, অনেক পুরনো মন্দির, অনেক পুরনো মন্দির, একদমই দেখো পুরীর মন্দিরের আদলেই যেন বানানো। এখান থেকে বললেন উনি যে আমাদের এখানে ফোন অ্যালাউ করবে না, আর কালকে উনি বললেন যে কালকে নাকি এখানে শিল্পা শেট্টি এসছে, তাই না? কালকে এখানে শিল্পা শেট্টি কোনো ছবি তুলেছিল, সেটা ভাইরাল হয়ে গেছে, অ্যাকচুয়ালি ফটোগ্রাফি অ্যালাউড নয়। হ্যাঁ, লিঙ্গরাজ টেম্পল দর্শন করে আসি, ফোনটাকে বাইরে রেখে যেতে হবে। আমাদের দর্শন হলো, খুব ভালোভাবে দর্শন হলো, যেহেতু উনি হেল্প করেছিলেন, তো আমরা একটু শর্টকাট দিয়ে গিয়ে দর্শন করে এসেছি। খুব বেশি ভিড় হচ্ছে না, পুজো দিলাম ভালোভাবেই। আমাদের লিঙ্গরাজ টেম্পল দর্শন কমপ্লিট। এখন আমরা পুরো কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো, আর কোথাও যাব না। অলরেডি 11:30 বেজে গেছে, আমাদের 12টায় টার্গেট ছিল সব শেষ করা, বাট 12টার আগে আমাদের সব হয়ে গেছে। দ্যাটস এ গুড থিং। গরমে নিম্বু পানি খুব দরকার, সেই জন্য আমরা এখন নিম্বু পানিও খেয়ে নিই একটুখানি। চলো আমাদের তাহলে এখন আমাদের সেই রোড ট্রিপ এবার বাড়ির উদ্দেশ্যে শুরু করবো আমরা। লেটস স্টার্ট। 463 কিলোমিটারের রাস্তা এখনো আমাদের সামনে অপেক্ষা করে আছে, আর তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা। যদি এতটা রাস্তা আমাদের সাথে এসেই থাকো, তাহলে বন্ধু হয়ে যাও, আর সাবস্ক্রাইব করে কথা দাও এর পরের জার্নিগুলোতেও তোমরা সাথে থাকতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে বলবো একটা কমেন্ট করে বলে যাও ভিডিওটা কেমন লাগলো। রাস্তায় যেতে যেতে এরকম দাঁড়িয়ে পড়া, আর চা খাওয়া, আর ডাবের জল খাওয়া, এই আলাদাই অ্যাডভেঞ্চার না। বেশ কিছুটা রাস্তা আমরা এগিয়ে এসেছি গল্প আর আড্ডার ছলে। তবে বেলা হয়ে যাচ্ছে, এবার লাঞ্চটাও কিন্তু সেরে নিতে হবে। হাইওয়ের ধারে তো অপশনের শেষ নেই। এমনই একটা রেস্টুরেন্ট দেখে একদম সাধারণ ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন অর্ডার দিলাম। আমাদের জন্য তো এই খাবার দাবার গুলোই অমর। ভাত, ডাল আর আলু ভাজা কখনো পুরনো হয় না। লং ড্রাইভের সিন, ফল কাটা হবে এখন। এটা হচ্ছে সো কল্ড লং ড্রাইভ থিং। এই লং ড্রাইভে অনেক দূর দূর ড্রাইভ করলে এই জিনিসগুলোকে রাখতে হবে সাথে, যদি তোমরা ফল ঝল খেতে চাও। কিন্তু লং ড্রাইভের মধ্যে শশা ছুটতে কোনো অসুবিধা হচ্ছে না? আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ চুপচাপ বসে জাস্ট কোলের ওপর রেখে এই জিনিসগুলোকে একটু সাবধানে করতে হয়। ব্যাস, দ্যাটস ইট। ওকে।
ডান। আরে বাহ, গামছা রাখে না, গামছা, এই যে গামছা। ফাইনালি এক্সপ্রেস দাবাতে এসে পৌঁছে গেছি। আর বেশি দূর বাকি নেই বাড়ির, আর 2 ঘন্টায় বাড়ি পৌঁছে যাব। এক্সপ্রেস দাবাতে এসেছি, রাতের ডিনারটা করে নেবো, করে নিয়ে এবার বাড়ি যাব। বসে বসে হাঁপিয়ে গেছি। আমরা নুডলস নিচ্ছি, সিম্পল মিক্স নুডলস। তো তাহলে আপাতত মোটামুটি আমাদের ট্রিপটা খুব এন্ডের দিকে, খুব ভালো একটা ঘোরা হয়েছে। টায়ার্ড খুব একটা আমরা এখনও নই, তবে বসে বসে কোমর ব্যথা হচ্ছে, এইটুকুই যায়। এনার্জি কিন্তু এখনও রয়েছে। প্যান ফ্রাইড, প্যান ফ্রাইড ফিশ, আর আমাদের এই চিরন্তন নুডলস, চিরন্তন ভরসা হাক্কা নুডলস। শীত গ্রীষ্ম ভরসা হাক্কা নুডলসই ভরসা। ওকে, সো দিস ইজ হাউ ট্রিপ এন্ডস। না, ট্রিপ এখনো শেষ হয়নি, ট্রিপ এখনো বাকি রয়েছে। এখনো 2 ঘন্টার রাস্তা, বাড়ি যেতে এখনো 2 ঘন্টা বাকি। রাত প্রায় 9:30, বোঝাই যাচ্ছে মোটামুটি 11:30 12টা তো বেজেই যাবে। বাট ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ও সরি, পুরীর এপিসোড এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ডেস্টিনেশনে। টিল দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চলো বাই। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেকটা এনকারেজমেন্ট দেয় নতুন ভিডিও বানানোর জন্য। ওকে ফাইন, সবাই ভালো থেকো, গুড নাইট, চলো বাই।